ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের আজকের দিনের গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমার কাছে মনে হচ্ছে, কিংবা সাংবাদিকদের কাছে তো অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। সরকারের আনুগত্য নয়, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রী। দেশকে বাসযোগ্য বানাতে চাইলেন সহযোগিতা। নিশ্চয়ই একটি সরকারের দায়িত্বই তাই দেশকে বাসযোগ্য করে তুলবেন, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাটাও একটি গভর্নমেন্টের দায়িত্ব। হারুনুর রশিদ, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের গণমাধ্যম কখনো কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? বর্তমান সময়ে এসেই বা কেমন দেখছেন আর গণমাধ্যমকে? শুরুতেই আমাকে জিজ্ঞেস করলেন, আব্দুল ভাই ছিলেন, তিনি ইউনিয়ন নেতা, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা ভালো জানেন। তবে আমার সাংবাদিকতার শুরুটা আপনার বুঝতে হবে। ধরেন এরশাদের পতনের সময় আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, অর্থাৎ এরশাদ যখন পতন হয় তার 3 মাস আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার। তারপরে এরশাদের পরে আমি তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। পরে আমরা শুরু করেছি ধরেন 24-25 বছরের সাংবাদিকতার জীবন আমার। তাতে আমি ধরেন খুব সাংবাদিকতা ছাড়াও আমি এরশাদের শাসন আমলটা খুব ভালোভাবে দেখেছি। আমি পরবর্তীতে নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলো, তারপরে আবার আওয়ামী লীগ, আবার বিএনপি আওয়ামী লীগ, এভাবে তারপরে তো আওয়ামী লীগ সরকারের পতন হলো, আবার এখন অন্তর্বর্তী সরকার, এখন আবার আরেকটি নির্বাচিত সরকার। আচ্ছা, হারুনুর রশিদ, আপনি যেহেতু প্রথমেই বললেন যে এম আবদুল্লাহ রয়েছেন, আমি একটু তার কাছ থেকেই শুনে আসি, তারপর আবারও আপনার কাছে এই প্রসঙ্গে একটু ফিরে আসতে চাই। এম আবদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই যে হারুন ভাই তো বলছিলেন, হারুন ভাই বলছিলেন, ওটা শুনি আমরা, অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে হারুনুর রশিদ, হ্যাঁ আপনি বলুন। আমি একটু জানতে চাই যে কোনো সরকারের সময়, এমনকি বর্তমান সময়ে, গণমাধ্যমের স্বাধীনতা আপনি দেখতে পান কিনা? গণমাধ্যমের স্বাধীনতা, এখন আপনি যদি প্রশ্ন করেন স্বাধীনতা দেখতে পান কিনা, আমি যদি বলি না বা হ্যাঁ দিয়ে তোর উত্তর দেওয়া যাবে না। তবে কোন সময় আমার জানা মতে, আমার 24-25 বছরের সাংবাদিকে গণমাধ্যম বা সাংবাদিক, আমি সাংবাদিকের স্বাধীনতা বলি, সাংবাদিক গণমাধ্যম কখনোই পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করে না। স্বাধীনতার কোনো সীমারেখাও তো নাই, সবসময় কোনো না কোনো ভাবে চাপে থাকে, কখনো কম কখনো বেশি। আসলে এটা শুধু বাংলাদেশ না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যারা সরকারে থাকে তারাও কিন্তু চায় সংবাদ মাধ্যমকে এক ধরনের চাপে রাখতে। আসলে সংবাদ মাধ্যমকে চাপে রাখে দুই ধরনের অ্যাক্টর। একটা হচ্ছে স্টেট অ্যাক্টর, যারা ক্ষমতায় থাকে, আর একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর, মানে যারা ক্ষমতায় থাকে তারাই খুব পাওয়ারফুল তা না, ক্ষমতার বাইরেও প্রচুর পাওয়ারফুল জিনিস থাকে যারা চাপে রাখে। আর একটা এখন তো আমরা শুনতে পাচ্ছি, আগেও ছিল, সেটা ডিপ স্টেট। সুতরাং 3টা ফ্যাক্টর, স্টেট, নন স্টেট, ডিপ স্টেট। সুতরাং ফ্যাক্টর গুলো তো দৃশ্যমান আমাদের এখানে তো রয়েছে। সুতরাং আপনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, আমি সাংবাদিকের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা আলাদাভাবে বলি কেন, মানে কার সাংবাদিকতা, মালিকের স্বাধীনতা না কর্মচারীর স্বাধীনতা? আমরা সাংবাদিকরা তো কর্মচারী, এখানে অনেক বিষয় আছে। আর আমাদের স্বাধীনতা তো সরকার নিশ্চিত করবে না, এটা সরকারের কাজও না, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। সরকার যদি চেষ্টা করে, বলে, কারণ সরকারগুলো সবসময় উন্নয়নমূলক সাংবাদিকতার কথা বলে, আবার বলে গঠনমূলক সমালোচনা। সমালোচনা কখনো গঠনমূলক হয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর কথা আমি কখনো শুনিনি। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দেয়া। আর একটা বিষয় হচ্ছে যে মিথ্যে তথ্য, অপতথ্য, অসত্য তথ্য, সেগুলো সবসময় অন্যায়, সেগুলো কখনোই ন্যায় হতে পারে না। সুতরাং সমালোচনাই, এবং স্বাভাবিক দেখবেন শাসক যারা, তারা বলে আমরা গঠনমূলক সমালোচনাকে খুব আহ্বান জানি। গঠনমূলক সমালোচনা বলতে কিছু নাই, এটি হচ্ছে একটি আদুরের শব্দ। আরেকটা ব্যাপার হচ্ছে, কোন দেশের সরকারই কখনোই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না, তার মতো করে কাজ করতে দিতে হয়। এবং আমাদের সব সরকারের সময় আপনি দেখবেন যে উন্নয়নমূলক সাংবাদিকতা, সরকারের উন্নয়নকে তুলে ধরেন। তো উন্নয়নকে তুলে ধরার জন্য সরকারের প্রচার মাধ্যম আছে, সরকার নিজেই আছে, এখন আর সংবাদ মাধ্যম তার লাগে না। আসলে উন্নয়ন ভালো, আমাদের ইম্প্যাক্ট জার্নালিজম নামে নতুন একটি জার্নালিজম শুরু হয়েছে, সেটা ভালো। কিন্তু আমাদের কাজই হচ্ছে আপনার কোথায় ফল্ট সেটি দেখিয়ে দেওয়া। এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আপনি সংবাদ মাধ্যম সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট। তবে দুর্ভাগ্য যে আমাদের একটা দীর্ঘ সময়, গত 17-18 বছরে যে আমরা বন্দনা করেছি, অতীতেও বন্দনা হয়েছে, বন্দনা এখনো হচ্ছে। আপনি এই যদি এখন দেখেন, নতুন সরকার আসলো 3-4 মাস, বন্দনা কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, বন্দনা চলবে। মানে এবং আপনি অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দনা চলেছে, এবং অন্তর্বর্তী সরকারের সময় আবার যারা
প্রেস এবং মিডিয়া টিডিয়া দেখতেন, আপনি ধরেন তারা কিন্তু আবার ওই সরকারের বন্দনা করে, আপনি খেয়াল করবেন। তারা এখন ওই সরকারের বয়ান ক্রিয়েট করে, যেমন ধরেন যারা বিভিন্ন জায়গায় প্রেস মিনিস্টার ছিলেন, যারা অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এ ছিলেন, তারা বিভিন্ন সভা সেমিনারে দেখি তো, অথবা তারা কন্টেন্ট ক্রিয়েট করে এবং সেখানে তারা প্রমাণ করতে চায় যে ওই সরকার কত ভালো ছিল। তো এটি চলেন মানে সাংবাদিকতায়। আমি একটু শেষ করি, এরপরই ভাই বলবে যে আমি একটা লেখা লিখেছিলাম, সেটা হচ্ছে 2000 সম্ভবত 21 বা 22 সালে আমার মনে আছে। সেটা শিরোনাম ছিল দাস, অনুদাস, স্বেচ্ছাদাস। এটা সাংবাদিকদের নিয়ে। দাস হচ্ছে, দাসত্ব অনেক সময় মানুষের অনিবার্য হয়ে ওঠে, বড় নির্মম। মানুষ জীবনের প্রয়োজনে অথবা পরিস্থিতির প্রয়োজনে দাস হয়। আর অনুদাস হচ্ছে দাসের দাস, অর্থাৎ দালালের ছোট দালাল। এরা আসলে খুব বেশি কিছু পায় না। অনুদাসটা হচ্ছে দাসের দাস, মানে স্বেচ্ছাদাস যারা হয়, এটা আমি ব্যাখ্যা করি। তারা হচ্ছে নানা সুবিধা পাওয়ার জন্য, নানাভাবে সুবিধা নেওয়ার জন্য স্বেচ্ছা দাসত্ব বরণ করে। এবং এই স্বেচ্ছা দাসের যারা অনুগামী হয় তারা হচ্ছে অনুদাস। অনুদাসরা খুব বেশি কিছু পায় না, এই ছবি টবি তুলেই আপনার সন্তুষ্ট থাকে। তো এই অবস্থা কিন্তু আমাদের চলে। সুতরাং সেক্ষেত্রে যারা অনেক শক্তিমান মানে মানসিকভাবে শক্তিমান সৎ মানুষ, এর ভিতরেও কিন্তু তাদের মতো করে সাংবাদিকতা করতে চায়। কিন্তু যেটা দরকার সেটি কাঠামো, সরকারি কাঠামো না। আমি বারবারই বলি সরকার এবং রাষ্ট্র এক জিনিস না। অনেকে সরকারের সমালোচনা করলে বলেন রাষ্ট্রদ্রোহিতা। সরকারের সমালোচনা কখনই রাষ্ট্রদ্রোহিতা না। রাষ্ট্রের কোনো ক্ষতি করা সেটা রাষ্ট্রের সমালোচনা। সরকার হচ্ছে রাষ্ট্রের একটি অংশ, রাষ্ট্রের অনেক অংশ আছে, তার একটি অংশ সরকার। এবং রাষ্ট্রের ব্যবস্থাটা হওয়া উচিত আপনার স্বাধীন সাংবাদিকতার জন্য। যেমন আমি একটি উদাহরণ দিয়ে শেষ করি। আমরা যদি গণমাধ্যম কমিশন চাই, সেই কমিশন যেন সরকারের মন্ত্রী এমপি এদের দিয়ে না হয়, এটি স্বাধীন হতে হবে। এই স্বাধীন কিভাবে নিশ্চিত করতে পারবেন? দেখেন, আমাদের বিচার বিভাগ স্বাধীনতার পথে যাচ্ছিল, সেটি আবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা পাচ্ছে না। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে যদি স্বাধীন করতে পারেন, তাহলে এক সময় সংবাদ মাধ্যম স্বাধীনতার দিকে যাবে। মানে 100% কখনোই না, আমি মনে করি কোনো দেশেই এটা হবে না। মোটা দাগে তো ভাবাই যায়। জি, নিশ্চয়ই। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, এম আব্দুল্লাহ। আপনার কাছে আমি একই প্রসঙ্গে আসতে চাই যে অনেক সময় মালিক পক্ষের কথা চিন্তা করতে হয় যারা গণমাধ্যম বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছেন, আবার সরকারের দিকটাও ভাবতে হয় যে এইভাবে নিউজটা আসলেই করা ঠিক হবে কিনা, চাপের মুখে পড়বে কিনা। তো সামগ্রিকভাবে আজকে যে তারেক রহমান বলেছেন যে গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতের আশ্বাস উনি দিয়েছেন, আপনার কি মনে হয় যে এটা অতীতে ছিল, এখনো আছে, কিংবা ভবিষ্যতে এটি মানে অতি দ্রুতই এই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে মালিক কিংবা সরকারের কোনো চাপ ছাড়া? ধন্যবাদ হারুন ভাই। মোটামুটি একটা বিশ্লেষণ করেছেন, সেটার সাথে আমি বহুলাংশে একমত। আমি যেটা বলতে চাই, আজকে যে সময়টাতে আমরা আলোচনা করছি, ঘড়ির কাঁটায় এটা 16ই জুন। এই 16ই জুন বাংলাদেশের ইতিহাসে কিন্তু সাংবাদিকতার স্বাধীনতার সাথে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাকে আমি একটু স্মরণ করতে চাই। আপনারা জানেন যে 16ই জুন 1975 সালের 16ই জুনে বাংলাদেশের 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেই দিনটিকে বাংলাদেশের সাংবাদিক সমাজ 1976 সাল থেকেই সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে। এক সময় এটা ঐক্যবদ্ধভাবেই করা হতো, সব মতের সাংবাদিকরা করতো। একটি পর্যায়ে 1995 সালে সাংবাদিকরা যখন বিভক্ত হলো, তখন একটি পক্ষ যারা আওয়ামী লীগের সমর্থক, তারা এটা পালন করা থেকে বিরত থাকলো, এবং আওয়ামী লীগের বাইরে যারা, তারা এটা এখনো পর্যন্ত পালন করে আসছে। যেমনটি আমরা গতকালও এ নিয়ে আপনারা দেখেছেন যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের একটি প্রোগ্রামে এই দিবসটি উপলক্ষে আলোচনা হয়েছে, এবং আজকের দিনেও এরকম তিনটি অন্তত প্রোগ্রাম আছে জাতীয় প্রেস ক্লাবে। একটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্যমন্ত্রী থাকবেন, এবং আরেকটিতে তথ্য প্রতিমন্ত্রী থাকবেন ডিআরইউতে। এই এমন একটি দিনে আমরা এই আলোচনাটি করছি, যেদিন এই ধরনের একটি আলোচিত দিন সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে। তো তখন কোন প্রেক্ষাপটে কি হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার হয়তো আপনি এখানে সুযোগ দেবেন কিনা আমি জানি না। বর্তমান সময়, সমসাময়িক সময়গুলোই জানতে চাই। সমসাময়িকের সাথে যদি আমরা বলি, তখনকার প্রেক্ষাপটে যেটা হয়েছিল যে বাকশাল কায়েমের পরে তার সংবাদ মাধ্যমকে বাকশাল একদলীয় শাসনের জন্য চ্যালেঞ্জ মনে করা হয়েছিল। এই জন্য সরকারি নিয়ন্ত্রণে 4টি পত্রিকা রেখে বাকি সবগুলো বন্ধ করা দেওয়া হয়েছিল। তারপরে ইতিহাসগুলো আমরা যদি দেখি,
যতটা পালাবদল হয়েছে, তুলনামূলকভাবে এটা স্বীকার করতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সেই সময়কার সেই ৭৫ সালের পরবর্তী সময়ে এসে সমস্ত যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এগুলো চালু হয়েছিল, এবং সংবাদ মাধ্যমের অবাধ ও স্বাধীনতা তখন দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু তখনও যে আবার কিছুটা অস্বস্তির জায়গা মাঝে মধ্যে কারো কারোর মধ্যে হয় নাই এমনটা না, কিন্তু উল্লেখযোগ্য হারে জিয়াউর রহমানের সময়টাতে মোটামুটি ভাবে সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করেছে বলা হয়, আচ্ছা, ইতিহাসে তাই বলা আমি হয়। একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই যে সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে কারা বেশি প্রভাব বিস্তার করে, মানে সরকার পক্ষ নাকি মালিক পক্ষ আমি নাকি সেখানে অন্য কোনো পক্ষ? দুটি কথা বলে আমি সেটা আসছি। সেখানে আমরা যদি এরশাদের আমলটা দেখি তখন অনেকগুলো সংবাদপত্র এরশাদ বন্ধ করে দিয়েছিলেন। বাংলার বাণী, ইনকিলাব থেকে শুরু করে অনেকগুলো সংবাদপত্র বন্ধ করা হয়েছিল। তো ওই সময়টাকে সংবাদপত্রের জন্য একটি বৈরী সময় ধরা হয়। তারপরে শেখ হাসিনার কয়েক আমল এবং বিএনপির যে বেগম খালেদা জিয়ার আমল, এই সময়গুলো তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে গেলে তুলনামূলকভাবে বিএনপির শাসনগুলোতে সংবাদ মাধ্যম মোটামুটি ভাবে অনেকটাই স্বাধীনতা ভোগ করেছে। আবার এই স্বাধীনতার বিষয়টা আপেক্ষিক। আপনি যে প্রধানমন্ত্রীর কথা বলেছেন, টেলিভিশন সাংবাদিকদের সাথে তিনি সাক্ষাতে যে আশ্বাস দিয়েছেন, তিনি বরং বলেছেন যে তার স্তুতি যাতে না করা হয়, তেলবাজি যাতে না করে তিনি সমালোচনা করতে বলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী, তিনি নিজে তারেক রহমান তিনি যেভাবে ভাবেন, তার যে পারিষদ, তার যে মাঠ পর্যায়ের যে নেতাকর্মী, তারা সবাই যে সমানভাবে এটাকে সংবাদ মাধ্যমের সমালোচনাকে সমানভাবে নিতে পারবেন এটা ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নাই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি, আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম সাংবাদিকরা নানান সময়ে যে আক্রান্তের তথ্যগুলো, ডাটাগুলো আমাদের কাছে আছে, সেই ডাটাগুলো বলছে যে বিভিন্ন সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক দুর্বৃত্ত শক্তি এবং দুর্নীতিবাজ শক্তি, যারাই সংবাদের দ্বারায় তারা নিজেরা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই কিন্তু সাংবাদিকদের উপর, সংবাদ মাধ্যমের উপর হামলে পড়তে আমরা দেখেছি। তো সুতরাং একমাত্র রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের পক্ষ থেকে আশ্বস্ত করলেই সে দেশে একেবারে স্বাধীন সাংবাদিকতার জন্য একবারে নহর বয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। কিন্তু এটাও ঠিক যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এরকম একটা বার্তা দেয়া হয় যে আপনারা সমালোচনা করতে পারবেন, সেটা অবশ্যই আমি মনে করি ইতিবাচক। ইতিবাচক জায়গাটাতে আমরা কতটুকু নিজেরা, আমরা সাংবাদিকরাই বা কতটা এই স্বাধীনতা চর্চার ক্ষেত্রে আমরা কতটা উপযোগী, আমরা কতটা নিজেরা এই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে আমরা যোগ্যতা অর্জন করেছি, এইসব জায়গায় প্রশ্ন করার অনেকগুলো জায়গা আছে। সেই জায়গাগুলো আমাদের আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসার জায়গাগুলো আছে। সেখানে উদাহরণ দিলে অনেকগুলো ঘটনা দেখা যাবে। আমরা নিজেরাই কিন্তু আমরা সরকারের সমালোচনার পরিবর্তে সরকারের গুডবুকে যাওয়ার জন্য, সরকারের ন্যাক নজর পাওয়ার জন্য, পোস্ট পজিশন পাওয়ার জন্য, বিদেশে সরকার প্রধানের সাথে বিদেশের ট্যুর পাওয়ার জন্য, অন্তর্ভুক্ত হওয়ার জন্য নানানভাবে আমরা কিন্তু তুষ্ট করার চেষ্টা করে এ ধরনের প্রবণতা আমাদের সাংবাদিকতা অত্যন্ত পরিচিত প্রবণতা। তো সুতরাং আমরা সাংবাদিকতার এই যে স্বাধীনতার যে কথাটি, স্বাধীনতা দিলেও কিন্তু আমরা অনেক সময় সেটা কতটা ভোগ করতে পারি বিভিন্ন সময় সেই উদাহরণগুলো বিভিন্ন প্রেক্ষাপটে আমরা টানতে পারি। জি, আপনাদের দুজনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আমরা কি বিরতিতে যাই? বিরতির পর ফিরে এসে আরো দু একটি বিষয় রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। বিরতির পর হারুনুর রশিদ, আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে 10 মামলার তদন্ত চলছে, 3টিতে গ্রেপ্তারি পরোয়ানা, দেশে ফেরালে হাজির করা হবে ট্রাইব্যুনালে, মানে আলোচিত বিষয়। একটু মন্তব্য জানতে চাই, কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো ভালো, কিন্তু একটি জিনিস খেয়াল করতে হবে যে আমাদের বেনজির সাহেবকে যদি দেশে ফিরিয়ে আনা যায়, এটি একটি বড় সাকসেস হবে। এবং আমরা যতদূর খবর পেয়েছি এখান থেকে আমাদের দুর্নীতি দমন কমিশন বা সরকারি বলি, তারা ইন্টারপোলের যে দুই দেশের পুলিশ বাহিনী, যে দুই দেশের ইউনিট আছে ইন্টারপোলের, তারা যোগাযোগ করেছে, সেখানে দুবাই তিনি অ্যারেস্ট হয়েছেন। এখন এই যে বেনজির সাহেব কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় পালিয়ে যায়নি, আপনি এটা খেয়াল করবেন। উনি পালিয়ে গিয়েছেন কিন্তু শেখ হাসিনার সরকারের সময় শেষ দিকে, অর্থাৎ তিনি একসময় গুড বুকে ছিলেন, পরে কিন্তু আর গুড বুকে ছিলেন না। পরে তিনি নিজের
আখের রক্ষায় তিনি নিজেই পালিয়ে গেছেন বা তাকে পালিয়ে যেতে বলা হয়েছে। এখন তাকে ফিরিয়ে আনা যায়, এটি একটি আশার কথা। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, বেনজির তো অবশ্যই বড় মাপের অপরাধী, কিন্তু তার চেয়ে বড় মাপের অপরাধীরা এখনো এ ব্যাপারে কিন্তু সরকারের কোনো উদ্যোগ লক্ষ্য করি না। আমি আপনারে বলি যে বাংলাদেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া হচ্ছে কে? এস আলম। এস আলমের ব্যাপারে কিন্তু আপনি কোনো উদ্যোগ দেখবেন না। সাইপ্রাসের কিন্তু সেখানে তার এবং তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত, এবং এই যে প্রক্রিয়াটা এটি অন্তর্বর্তী সরকারের কাছে সময় শুরু হয়েছিল। কিন্তু এখন এস আলমের পরবর্তী প্রক্রিয়ায় গভর্নমেন্ট বা আমাদের সরকারের সংস্থাগুলো কি রোল প্লে করছে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো অগ্রগতি নাই। এই এস আলমের সম্পদ যদি সাইপ্রাসের কোর্ট আমাদের রিকোয়েস্টে বাতিল মানে জব্দ করার নির্দেশ দিয়ে থাকে, এটা নিয়েও তো আমার মনে হয় হোম মিনিস্টারের সংসদে একটা বিবৃতি দেওয়া উচিত ছিল। তখন কিন্তু আমরা দেখি না। অর্থাৎ এখানে যেন চুজ অ্যান্ড পিক এই পলিসিটা না হয়। অপরাধ যারা করেছে সবাই অপরাধী। আপনি এই একই বিষয়ে আপনি ভারতের সাথে কতটা শক্ত অবস্থানে যাচ্ছেন আমাকে একটু বলেন তো। মানে আমি শেখ হাসিনার কথাই বলি, উনি তো দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো সেক্ষেত্রে কি গভর্নমেন্টের সময় কম, তাই আমি সমালোচনা করতে যেও মাঝে মধ্যে থমকে যাই। মানে প্রসেসটা কি খুব অ্যাক্টিভলি দেখা যাচ্ছে? আপনি আজকে মাত্র আমরা জাহেদুর রহমানের ব্যাপারে দেখলাম আপনার এখানকার ভারপ্রাপ্ত হাইকমিশনকে তলব করা হয়েছে, কিন্তু আপনি দেখেন পুশিন নামে যা হচ্ছে সীমান্তে, তো আমাদের কি অবস্থানটা খুব শক্ত। এবং হোম মিনিস্টার যে ব্যাখ্যাটা দিলেন তার কয়েকদিন আগে, যে কোনটা আসলে সীমান্ত হত্যা কোনটা হত্যা না, এই ব্যাখ্যা তো আর একটা ধোঁয়াশা তৈরি করে। মানে এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি খালি এস আলমের কথা আমি কেন বলি, যে আমরা ইউরোপের শহরে শহরে, দুবাইয়ের শহরে শহরে আরো তো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লোক, এখান থেকে অর্থ পাচার। আপনি যে একটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয়। তবে সরকার এমন তো না যে একজনকেই, তারাও নিশ্চয়ই তাদের একটা পরিকল্পনা রয়েছে। আপনি যখন তথ্য উপদেষ্টার প্রসঙ্গ নিয়ে আসলেন, আমি একটু এই বিষয়েও জানতে চাই যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে এবং ঢাকা প্রতিবাদ জানিয়েছে। আসলে ঘটনাটি মানে ভারতের ইচ্ছাকৃত হতে পারে না অনিচ্ছাকৃত হতে পারে, মানে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ শোনা যাচ্ছে। মানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের পত্রিকায়, সংবাদ মাধ্যমে দেখছি, আর আমাদের হয়তো বা জানা কমও থাকতে পারে। যে প্রক্রিয়াই হোক, আপনার জাহেদুর রহমানকে যখন ওখানে সামহাউ তাকে যখন বললো তার পরিচয় জানতে, কিন্তু পরিচয়টা দিয়েছেন, দেননি এমন তো ঘটেনি। আমি বারবার বলি নানা সন্দেহের কারণে যে কাউকে আটকাতে পারে, কিন্তু আমি সেটা মনে করি না, তাকে চিনিয়ে আটকিয়েছে। তো পরিচয়টা যখন নিশ্চিত হওয়া তো খুব অল্প সময়ের ব্যাপার। তারপরে এটা নিয়ে নাটক, মানে এটা আসলে আমার বিবেচনায় ইচ্ছাকৃত একটি ঘটনা ঘটিয়েছে। কারণ এর ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা অলরেডি সংবাদ মাধ্যমে দেখেন, কিন্তু উনি একজন উপদেষ্টা, বাংলাদেশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি। এবং এটা হচ্ছে এই ধরনের আচরণ কিন্তু এটি সরকারকে এবং একটি রাষ্ট্রের প্রতি অপমানজনক আচরণ আমি মনে করি। এবং এটাকে শুধুমাত্র ডেকে তলব করে এই বিষয়গুলো সমাধান হবে না। আমার মনে হয় ভারতের ব্যাপারে আমাদের থিঙ্কিং এর জায়গাগুলো আরেকটু ক্লিয়ার করা উচিত। একজন এবার পলিটিক্যাল লোক কিন্তু এখন আমাদের হাই কমিশনার হিসেবে এখানে চলে এসেছেন। উনি যে কথাগুলো বলেছেন শুনতে মনে হবে যে ভালো, অনেক উদারপন্থী, কিন্তু আপনি একটু বিশ্লেষণ করেন যে এর ভেতরে অন্য কোনো কথা আছে কিনা। কারণ ভারতের যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে শুভেন্দু ক্ষমতায় আসার পরে যে আচরণ শুরু হয়েছে, তো এটা মানে তারা কি আসলে আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় কিনা। মানে ওখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, এটি আমি বিস্মিত হয়ে গেছি, যে প্রশ্নটা এরকম যে বাংলাদেশ তো একটি ছোট দেশ, তো বাংলাদেশকে আপনারা প্রতিপালন করবেন কিনা। মানে আমি বিস্মিত হই সাংবাদিকের প্রশ্নের এই ধরন দেখে। বাংলাদেশ ছোট দেশ, এটা আমার এর থেকে আপত্তি নাই, কিন্তু আমার প্রশ্নটা কি হবে যে বাংলাদেশ ছোট দেশ, আপনারা বড় দেশ, কিন্তু বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। একদমই ছোট বা বড় তো এখানে ইস্যু না, দুটো দেশ, দুটো স্বাধীন দেশ, বন্ধুত্ব সেভাবে হতে হবে। আরেকটি দেশ মর্যাদার ভিত্তিতে। কিন্তু আমি জানি না ওই সাংবাদিক ভাই কি শব্দগুলো বুঝে প্রয়োগ করছেন না উদ্দেশ্যমূলক হতে পারে অদক্ষতার কারণে। আব্দুল্লাহ ভাই, ভারত যদি সত্যি বন্ধুত্বের কথা বলে, তাহলে এই যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে নিয়ে এই ধরনের একটা ঘটনা কেনই বা ঘটলো, একটু সংক্ষেপে, তারপর আমাদের আরেকজন অতিথির কাছে আমি চলে আসতে চাই। না, এটি আমার কাছে মনে হয়েছে উদ্দেশ্যমূলক। আমি ধরেন যে আপনার জাহিদুর রহমানের ব্যাকগ্রাউন্ড আছে, আমি জানি উনি কিন্তু তার সমালোচনা, তিনি অত্যন্ত দক্ষ একজন আলোচক। বিভিন্ন সময় আমরা টক শোতে দেখেছি, তার সাথে বিভিন্ন বিষয়ে আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু
তার যুক্তি তো তার সঙ্গে। এবং ভারতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, আমরাও বলেছি, খোলাখুলি বলেছি। ওনার হয়তো বা ল্যাঙ্গুয়েজ একরকম, আমাদের ল্যাঙ্গুয়েজ আর একরকম, কিন্তু তাই বলে আমি 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 বাদ দেই জাহিদুর রহমান সরকারের উপদেষ্টা, প্রধানমন্ত্রী বাদ দিই, একজন নাগরিক তোমার ভারতের যে অপপ্রচার, ভারতের যে অপচেষ্টা, অপকৌশল, তার কি সমালোচনা আমি করতে পারবো না? তোমরা কি করছো ওখানে বসে? গুজব ছড়াচ্ছ তোমরা। তোমরা বাংলাদেশের একটা অংশ দখল করে নেওয়ার কথা বলছো, নয়তো ফোর্স প্রয়োগ করার কথা বলছো। তোমাদের নাগরিকরা সেটা করছে, তোমরা সেটা থামাও না কেন? তোমরা তো সেটা উস্কে দিচ্ছ। সুতরাং এই বাংলাদেশের প্রতি তাদের যে যুদ্ধেন্দেহী, এই যে খারাপ মনোভাব, বিদ্বেষপূর্ণ মনোভাব, তারই প্রকাশ। এবং জি, এবং মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নানা রকম ইকুয়েশন আসলে চলে আসছে। আমরা কথা প্রসঙ্গে একটি সংবাদ থেকে আরেকটি সংবাদে চলে গিয়েছি। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তারও কথা শুনতে চাই। এম আব্দুল্লাহ, একটু আপনার কাছে আসতে চাই। আমরা সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে 10 মামলা তদন্ত চলছে এবং তাকে দেশে ফেরালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে, এটি বলা হচ্ছে আজকের সংবাদ। সেই প্রসঙ্গে একটু জানতে চাই, পাশাপাশি জাহিদুর রহমানকে যে ইমিগ্রেশনে হেনস্থা করা হলো, সেটি নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে, সেই প্রসঙ্গেও আপনার কাছে জানতে চাই। দেখুন, আইজিপি যে বেনজির তো আসলে তার যে যখন তিনি চাকরি করেছেন, তিনি তাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তিনি বরং নিজেই একজন সম্রাটের মতো আচরণ করেছেন এবং বিভিন্ন দায়িত্বে থাকাকালে এত সব তার দুর্বিনীত যে আচরণ এবং সব মিলিয়ে রাষ্ট্রকে তার একেবারেই এমন সব তার ট্র্যাক রেকর্ডে রয়েছে যে একদিকে দুর্নীতিগ্রস্ত হয়েছেন, নানানভাবে সম্পদের পাহাড় করেছেন, অন্যদিকে যে সরকারের যে ফ্যাসিবাদী শাসনকে স্থায়ী করতে এবং সেটা প্রোটেক্ট করতে তার যে বিরোধী দলের প্রতি যে নিষ্ঠুরতা, গুম খুন থেকে শুরু করে নানান ধরনের অপকর্ম রয়েছে। তো তার মতো একজন যে এই রাষ্ট্রের ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার যে দায়ে দোষী, তাকে গ্রেপ্তার করতে পারা বা আটক করতে পারা, এটা একটা স্বস্তির বিষয়। কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছুটা আমার কাছে মনে হচ্ছে একটু ধোঁয়াশার মধ্যে আছি, যে ওখান থেকে পরিষ্কারভাবে এই বার্তাটা পাওয়া যাচ্ছে না। কেউ কেউ প্রচার করে বেড়াচ্ছেন, বিশেষ করে আওয়ামী লীগ প্রচার করে বেড়াচ্ছে তার পাসপোর্টের সামান্য ত্রুটির কারণে আটক করা হয়েছে, এটা 2-1 দিনের মধ্যে। আমি কিছুক্ষণ আগে যে একটি সংবাদে দেখলাম যে তার বোধহয় 2-1 দিনের মধ্যে তার বিষয়টা আদালতে তোলা হবে এবং শুনানি হবে। এবং সেটা ওখানে কি ধরনের শুনানি হবে, কতটুকু গুরুতর অভিযোগ সেখানে উত্থাপিত হবে, না সেখান থেকে পার পেয়ে যাবেন, এই বিষয়গুলো, এটা সংশয় কিছুটা রয়ে গেছে। কিন্তু এই ধোঁয়াশার কথাটা খুবই সত্যি বলেছেন। ফেরানো যায়, তাকে যদি শেষ পর্যন্ত ফেরানো যায়, তাহলে আমি মনে করি এটি একটি বড় মানে ইতিবাচক দিক হবে, বড় সাফল্য দিক হবে। আমি একটু তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের বিষয়ে একটু জানতে চাই যে বাংলাদেশের আসলে এই মুহূর্তে, ঢাকার এই মুহূর্তে আসলে পদক্ষেপ কেমন হওয়া উচিত, সমালোচনার দিকগুলো আসলে কোন দিকে যাওয়া উচিত? ভারত আমাদের এর মধ্য দিয়ে, কয়েকটি ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে সম্ভবত বার্তা দিতে চেষ্টা করছে বাংলাদেশকে, যে তারা এই বর্তমান সরকারেরও যেমনটি ডক্টর ইউনূস সরকারের ব্যাপারে তারা কঠোর নেতিবাচক মনোভাব পোষণ করেছে, সম্পর্কটা একদম তলানিতে চলে গিয়েছিল। আমরা আশা করছিলাম যে নির্বাচনের পরে তারাও বলেছিল, বিভিন্ন স্বাগত জানিয়ে বলেছিল যে সম্পর্কটা একটা ভারসাম্যপূর্ণ জায়গায় সম্পর্কটা আসবে। কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে আমরা একের পর এক পুশিন নিয়ে সীমান্তে যে অস্বস্তিকর অবস্থা তৈরি করা হয়েছে, উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি করা হয়েছে, এর প্রেক্ষাপটে এবং সার্বিকভাবে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন আগামী 21-22 জুনের দিকে, তিনি কুয়ালালামপুর যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, চীন যাচ্ছেন। এই সফরটিকে নিয়েও তাদের মধ্যে এক ধরনের তারা চাচ্ছিল যে ভারত সফর দিয়ে প্রধানমন্ত্রী শুরু করবেন, এই জাতীয় প্রত্যাশা তাদের মধ্যে ছিল। সবকিছু মিলিয়ে তারা কিছু কিছু বিষয় আমার কাছে মনে হচ্ছে যে সরকারের সাথে যে সম্পর্কের জায়গাটা তৈরি করার ব্যাপারে প্রথমে আভাস মিলেছিল, সেই জায়গা থেকে ভারত সরে আসছে। আমাদের আসলে একদমই হাতে সময় নেই বলে আলোচনা করা গেল না। পরবর্তীতে নিশ্চয়ই কোনো সময় এলে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি আলোচনায় থাকে, আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য।